হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু জিকে স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা প্র্যাকটিস সেটের আর একটি ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আলোচনা করতে। এটা হচ্ছে জিকে প্র্যাকটিস সিরিজ, যেটা আমাদের চলছিল জিকে ম্যারাথন। তো সেই জিকে ম্যারাথনে আরও একটি ক্লাস, চলো আমরা আলোচনা করে নিই। প্রথম দেখো, লিচিং বা অক্সিডেশনের দ্বারা সৃষ্ট মাটিকে কি বলা হয়? লিচিং মানে হচ্ছে কি না, খুব উচ্চ তাপমাত্রা এবং বৃষ্টির ফলে যে মাটিগুলো আস্তে আস্তে ক্ষয়ে যায়, ঠিক আছে, সেই প্রক্রিয়াটাকে বলা হয় লিচিং। তো এই লিচিং বা অক্সিডেশনের দ্বারা যে মাটি সৃষ্টি হয় তাকে আমরা ল্যাটেরাইট মৃত্তিকা বলে থাকি। তাহলে লিচিং এবং অক্সিডেশনের দ্বারা যে মাটি সৃষ্টি হয় তাকে বলে ল্যাটেরাইট মৃত্তিকা। ল্যাটেরাইট মৃত্তিকার জন্য কিন্তু উচ্চ তাপমাত্রা এবং কি দরকার না, খুব বৃষ্টির দরকার হয়, ঠিক আছে। ফোটন হলো কি? ফোটন হলো একটা আলোক মৌলিক কণা, আলোর একটি মৌলিক কণা। আলো লাইটের একটা মৌলিক কণা হচ্ছে ফোটন, ঠিক আছে। এই ফোটন কণার কিন্তু কোনো ওজন নেই, জিরো মাস, কোনো ওজন নেই। আফ্রিকা এবং এশিয়া মহাদেশকে কোন প্রণালী পৃথক করেছে? মানে আফ্রিকা মহাদেশ এবং এশিয়া মহাদেশকে কোন প্রণালী বা কোন জলরাশি একে অপরের থেকে আলাদা করেছে? সেটা আমরা বলবো কিন্তু বাব আল মানদেব। বাব আল মানদেব নামে একটা প্রণালী আছে, যে প্রণালী বা যে জলরাশিটি এশিয়া এবং আফ্রিকাকে কী করেছে? আলাদা করেছে, ঠিক আছে। এবং লোহিত সাগর এবং এডেন সাগরকে যুক্ত করেছে। তাহলে যে জলরাশিটি হচ্ছে কি লোহিত সাগর এবং এডেন সাগরকে যুক্ত করেছে, কিন্তু আলাদা করেছে হচ্ছে এশিয়া এবং আফ্রিকাকে, সেই জলরাশিটির নাম হচ্ছে বা প্রণালীটির নাম হচ্ছে বাব আল মানদেব। স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ডে কতগুলি প্রকোষ্ঠ থাকে? দেখো, স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ডে কিন্তু 4টি প্রকোষ্ঠ থাকে। স্তন্যপায়ী প্রাণী মানে যারা মায়ের দুধ খেয়ে যেসব প্রাণীরা বেঁচে থাকে তাদের স্তন্যপায়ী প্রাণী বলে। তাহলে স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ডে কিন্তু হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ মানে 4টি ঘর থাকে, ঠিক আছে। কিন্তু ক্রোকোডাইল হচ্ছে স্তন্যপায়ী প্রাণী নয়, কিন্তু তাও ক্রোকোডাইল অর্থাৎ কুমিরের কিন্তু 4টি হৃৎপিণ্ড থাকে। অর্থাৎ ক্রোকোডাইল বা কুমির স্তন্যপায়ী প্রাণী না হওয়া সত্ত্বেও ওর কটি হৃৎপিণ্ড থাকে? কুমিরের 4টি। পরের কোশ্চেনে আমরা চলে যাই, কোন দেশের 3টি রাজধানী আছে? দেখো, দক্ষিণ আফ্রিকা। সাউথ আফ্রিকার কিন্তু কটা রাজধানী আছে? আমরা বলতে পারি সাউথ আফ্রিকার কিন্তু 3টি রাজধানী আছে। কটা রাজধানী? 3টি রাজধানী আছে। জ্ঞানপীঠ পুরস্কার জয়ী প্রথম হিন্দি লেখককে? দেখো, জ্ঞানপীঠ পুরস্কার একটা পুরস্কার যেটা বিতরণ করা হয়ে থাকে। তো সেই জ্ঞানপীঠ পুরস্কার জিতেছিল যে প্রথম হিন্দি লেখক, তার নাম হচ্ছে সুমিত্রানন্দ পান্থ। সুমিত্রানন্দ পান্থ হচ্ছে প্রথম হিন্দি লেখক যে জ্ঞানপীঠ পুরস্কার জিতেছিল। আর যদি বলে যে জ্ঞানপীঠ পুরস্কার কে প্রথম জিতেছিল, তাহলে হয়ে যাবে আমাদের জি শঙ্কর কুরুপ। জি শঙ্কর কুরুপ হচ্ছে আমাদের ফার্স্ট 1965 সালে কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার জয়ী হয়েছিলেন বা জিতেছিলেন জি শঙ্কর কুরুপ 1965 সালে। তারপরে দেখো, আচ্ছা, আমাদের বাঙালি যে মহিলা আশাপূর্ণা দেবী কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক বা জ্ঞানপীঠ পুরস্কার জিতেছিল। পুরুষোত্তমী কোন সম্প্রদায়ের উৎসব? দেখো, পুরুষোত্তমী এক ধরনের উৎসব, ঠিক আছে, যেটা হচ্ছে টোডা উপজাতির উৎসব। কি? টোডা উপজাতির উৎসব। এই টোডা উপজাতি আমরা কোথায় দেখতে পাই? এই টোডা উপজাতি আমরা দেখতে পাই কিন্তু নীলগিরি পর্বতে, অর্থাৎ তামিলনাড়ু, কেরালা, ঠিক আছে। যে নীলগিরি পর্বত হচ্ছে আমাদের পশ্চিমঘাট পর্বতমালা এবং পূর্বঘাট পর্বতমালাকে যুক্ত করে নীলগিরি পর্বত। এই নীলগিরি পর্বতে কিন্তু টোডা উপজাতি দেখা যায়, যে টোডা উপজাতির উৎসব হচ্ছে কি পুরুষোত্তমী। তারপরে কোশ্চেনটা দেখো, রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি, ঠিক আছে। তাহলে একটা রাষ্ট্রকে বা দেশকে পরিচালনা করতে গেলে অনেকগুলো নীতি দরকার, সেটাকে বলা হচ্ছে রাষ্ট্র পরিচালনার নির্দেশক নীতি, যেটা আমরা ডিপিএসপি বলি ইংলিশে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তো এটি কোন দেশের আইন থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে কিন্তু আয়ারল্যান্ডের আইন থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ আয়ারল্যান্ডের সংবিধান থেকে কিন্তু এই নিয়ম বা এই ধারাটি বা এই ব্যাপারটি কী হয়েছে না, নেওয়া হয়েছে আমাদের সংবিধানে। সেটা হচ্ছে কি না, ডিপিএসপি বা রাষ্ট্র পরিচালনা নির্দেশাত্মক নীতি, যেটা আমাদের পার্ট 4 মধ্যে সম্পূর্ণভাবে বর্ণিত আছে। পরে কোশ্চেনে আমরা চলে যাব, কলিঙ্গ ছেদি বংশ শ্রেষ্ঠ রাজা কে? অর্থাৎ কলিঙ্গ সাম্রাজ্যের একটা বংশ ছেদি বংশ, সেই ছেদি বংশ শ্রেষ্ঠ রাজা হচ্ছে রাজা খারবেল। তাহলে রাজা খারবেল হচ্ছে কলিঙ্গ বংশের ছেদি বংশের সবচেয়ে শ্রেষ্ঠ রাজা। এবং এই সময় এদের ক্যাপিটাল অর্থাৎ রাজধানী ছিল কিন্তু শক্তিমাতি।
তাহলে ছেদি বংশের খারবেলের রাজধানী ছিল কিন্তু শক্তিমাতি। জলবায়ু অঞ্চলগুলি কিসের ভিত্তিতে ভাগ করা হয়? দেখো পৃথিবীতে বা যে কোনো দেশের জলবায়ু অঞ্চলগুলিকে বৃষ্টিপাতের ওপর নির্ভর করে কিন্তু ভাগ করা হয়। যে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু, এই যে জলবায়ু হয় না, শুষ্ক জলবায়ু, এই যে বিভিন্ন ধরনের জলবায়ুকে কিসের হিসাবে ভাগ করা হয় না বৃষ্টিপাতের পরিমাণ বা কী পরিমাণ বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিপাতের ওপর নির্ভর করে কিন্তু এগুলো ভাগ করা হয়। প্রধান দক্ষিণ পশ্চিম এশীয় তৈলক্ষেত্রগুলি কোথায় আছে? অর্থাৎ দক্ষিণ পশ্চিম এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমাংশে যে তেল উৎপাদনগুলো খনি বা ক্ষেত্রগুলি সেগুলো হচ্ছে কিন্তু সব পারস্য উপসাগরের তীরবর্তী অঞ্চলে অবস্থিত। তাহলে প্রধান দক্ষিণ পশ্চিম এশীয় তৈলক্ষেত্রগুলি অবস্থিত কিন্তু পারস্য সাগরের তীরবর্তী অঞ্চলে। কত সালে জনগণ মন জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ হয়? দেখো 24শে জানুয়ারি 1950 সালে কিন্তু আমাদের জনগণ মন জাতীয় সঙ্গীত হিসাবে কিন্তু গ্রহণ করা হয়। ঠিক আছে, 24শে জানুয়ারি অর্থাৎ ঠিক হচ্ছে আমাদের প্রজাতন্ত্র দিবসের দুদিন আগে, অর্থাৎ 26শে জানুয়ারি দুদিন আগে 24শে জানুয়ারি কিন্তু জনগণ মন এটা কী হয়েছে, এটা জাতীয় সঙ্গীত বলে গণ্য করা হয়েছে। জনগণ মন লিখেছে কি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ টেগোর কিন্তু জনগণ মন এই গানটি বা এই সঙ্গীতটি লিখেছেন। তো এটা কিন্তু 24শে জানুয়ারি 1950 সালে প্রথম কি না জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করা হয়, ঠিক প্রজাতন্ত্র দিবসের দুদিন আগে। পরের কোশ্চেন দেখো, মানুষের মস্তিষ্কের কোন অংশ, মানুষের মস্তিষ্ক তার ব্রেনের বিভিন্ন অংশ থাকে, ঠিক আছে, গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক। তাই মানুষের মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে কোন অংশটা বমিকে নিয়ন্ত্রণ করে? ভমিটিং বা বমিকে নিয়ন্ত্রণ করে কোন অংশটা? ভমিটিং বা বমিকে নিয়ন্ত্রণ করে হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা কিন্তু বমিকে নিয়ন্ত্রণ করে। তাহলে মানুষের মস্তিষ্কের মেডুলা অবলাঙ্গাটা কিন্তু বমিকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, মস্তিষ্কের যে কভার বা মস্তিষ্কের যে ওপরে যে স্তর থাকে তাকে বলে মেনিনজেস। মস্তিষ্কের ওপরের বাইরের আবরণকে বলে মেনিনজেস। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কংগ্লোমেরেট গ্রন্থি কোথায় লক্ষ্য করা যায়? কংগ্লোমেরেট গ্রন্থি হচ্ছে আরশোলার দেহে থাকে, কি না হচ্ছে পুরুষ আরশোলার দেহে কিন্তু কংগ্লোমেরেট গ্রন্থি দেখা যায়। ডাকটাইলোগ্রাফি কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাকটাইলোগ্রাফি হচ্ছে আমাদের যে ফিঙ্গার প্রিন্টিং, যে আমাদের আঙুলের যে ছাপ, যেটা আমাদের মোবাইলের লক খুলতে ব্যবহার করি, তো সেই ফিঙ্গার প্রিন্টিংকে বলা হয় কিন্তু ডাকটাইলোগ্রাফ। তাহলে ফিঙ্গার প্রিন্টিংকে কী বলা হয়? ডাকটাইলোগ্রাফি বলা হয়। ঠিক আছে, পরের কোশ্চেন তোমরা দেখো, মিস ইউনিভার্স খেতাব প্রথম কে জয়ী হন ভারতের? তাহলে ভারতের সুস্মিতা সেন, আমাদের পশ্চিমবঙ্গের সুস্মিতা সেন 1994 সালে কিন্তু মিস ইউনিভার্স হন। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু ভারত থেকে প্রথম মিস ইউনিভার্স হয় কিন্তু সুস্মিতা সেন, পশ্চিমবঙ্গের সুস্মিতা সেন, যিনি অ্যাক্ট্রেস, নায়িকা আর কি এখন। 1994 সালে কিন্তু মিস কী হয়, ইউনিভার্স। আর যদি বলে মিস ওয়ার্ল্ড প্রথম কে হন ভারত থেকে, তাহলে ভারত থেকে প্রথম মিস ওয়ার্ল্ড হয় কিন্তু রীতা ফারিয়া 1943 সালে। তাহলে দেখো 1994 সালে মিস ইউনিভার্স হয় সুস্মিতা সেন, আর 1943 সালে মিস ওয়ার্ল্ড হয় কিন্তু রীতা ফারিয়া। তারপরে দেখো, একমাত্র কোন দেশের ডাক টিকিটে সেই দেশের নাম লেখা থাকে না? সেটা হবে ইউকে, অর্থাৎ ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম এই দেশেতে কিন্তু তাদের ডাক টিকিটে সেই দেশের নাম লেখা থাকে না। আচ্ছা, ইউনাইটেড কিংডম মানে কিন্তু কোনো একটা দেশ নয়। ইউনাইটেড কিংডম মানে 4টি দেশকে একসাথে ইউনাইটেড কিংডম বলা হয়। 4টি দেশ কী কী আমরা বলতে পারি? একটা হচ্ছে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড বা নর্থ আয়ারল্যান্ড। তাহলে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্থ আয়ারল্যান্ড মানে উত্তর আয়ারল্যান্ড, এই 4টি দেশকে একসাথে বলা হচ্ছে কিন্তু ইউনাইটেড কিংডম। ঠিক আছে, তাঞ্জোরের লিপি থেকে কি জানা যায়? কি তাঞ্জোরের লিপি থেকে জানা যায় কিন্তু চোল রাজাদের কথা। তাহলে আমরা কোথা থেকে জানতে পারি? তাঞ্জোরের লিপি থেকে আমরা কিন্তু চোল রাজাদের কথা জানতে পারি। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, হাঙরের লেজ হচ্ছে এক ধরনের হেটারো সার্কাল। ঠিক আছে, লেজের অনেক ধরনের ধরন হয়, তো হাঙরের লেজ হচ্ছে হেটারো সার্কাল। সিগময়েড কোলন কোথায় থাকে? সিগময়েড কোলন কিন্তু মানুষের বৃহৎ যন্ত্রে থাকে, লার্জ ইন্টেস্টাইন, অর্থাৎ বৃহৎ ইন্টেস্টাইন বা বৃহৎ যন্ত্রে কিন্তু আমাদের কিন্তু কি না সিগময়েড কোলন থাকে। এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য মাপতে কোন যন্ত্র ব্যবহার করে? দেখো এক্স রে মাপতে কিন্তু আমাদের যে যন্ত্রটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে ব্র্যাক
স্পেকট্রোমিটার। তাহলে ব্র্যাগ স্পেকট্রোমিটারের সাহায্যে কিন্তু এক্স রে মাপা হয়। ঠিক আছে, এই এক্স রে আবিষ্কার করে কিন্তু উইলিয়াম রন্টজেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটি রিপিট হয়েছে। এক্স রে কে আবিষ্কার করে? উইলিয়াম রন্টজেন। ঠিক আছে, এর সাথে কিছু তথ্য আমরা জেনে নিই। ইলেকট্রন আবিষ্কার করে জে থমসন। ঠিক আছে, প্রোটন আবিষ্কার করে রাদারফোর্ড এবং নিউটন আবিষ্কার করে কিন্তু জেমস চ্যাডউইক। তাহলে এক্স রে আবিষ্কার করেন উইলিয়াম রন্টজেন, ইলেকট্রন আবিষ্কার করেন জে থমসন, প্রোটন আবিষ্কার করেন রাদারফোর্ড এবং নিউটন আবিষ্কার করেন কিন্তু বিজ্ঞানী চ্যাডউইক। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে আমরা চলে যাই। পরের কোশ্চেনে কী বলছে দেখো, ক্ষুদ্র সামুদ্রিক জীব বা চুনাপাথরের কাঠামো গঠন করে তাদের বলা হয় প্রবাল বা রিফ। তাহলে যে প্রবাল বা রিফ বলা হয় কাদের? না, ক্ষুদ্র সামাজিক জীব যাদের ওপরে চুনাপাথরের কাঠামো থাকে। তো পৃথিবীর সবচেয়ে বড় এই প্রবাল দ্বীপ হচ্ছে আমাদের গ্রেট ব্যারিয়ার দ্বীপ, যেটা অবস্থিত অস্ট্রেলিয়াতে। তাহলে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার দ্বীপ কিন্তু হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় প্রবাল দ্বীপ। ঠিক আছে, এডস ভাইরাস ধ্বংস করে কে? না, মানুষের দেহে যে এডস ভাইরাস সেটা ধ্বংস করে কিন্তু লিম্ফোসাইট। এডস ভাইরাস মানুষের দেহের লিম্ফোসাইটগুলোকে ধ্বংস করে দেয়। এডস ভাইরাসের নাম হচ্ছে এইচআইভি ভাইরাস, তাই হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। তাই এইচআইভি ভাইরাস কিন্তু মানুষের দেহে কি লিম্ফোসাইট ধ্বংস করে দেয়, মানে মানুষের দেহ ইমিউনিটি পাওয়ার নষ্ট করে দেয়। নো ফুল স্টপ ইন ইন্ডিয়া এই বইটি কে লিখেছেন? নো ফুল স্টপ ইন ইন্ডিয়া বইটি লিখেছেন কিন্তু মার্ক টলি। নো ফুল স্টপ ইন ইন্ডিয়া বইটি লিখেছেন মার্ক টলি। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো, ভিটামিন এ কোবাল্টের উপস্থিতিতে প্রমাণিত হয় কি? অর্থাৎ ভিটামিন এর মধ্যে কোবাল্ট থাকে কি না, ভিটামিন এর মধ্যে কোবাল্ট থাকে এটা কিন্তু স্পেকট্রোস্কোপি দিয়ে জানা যায়। ঠিক আছে, তাহলে ভিটামিন এর মধ্যে কোবাল্ট থাকে এটা আমরা জানতে পাই স্পেকট্রোস্কোপি থেকে। ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। কি? ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ভিটামিন এর অভাবে রাতকানা বা জেরপ্থ্যালমিয়া রোগ হয়। তাহলে ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল এবং ভিটামিন এর অভাবে, ঠিক আছে, বা ঘাটতিতে রাতকানা বা জেরপ্থ্যালমিয়া রোগ হয়ে থাকে। পরের কোশ্চেন দেখো, ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম, এটা হচ্ছে একটা ভৌতবিজ্ঞানের কোশ্চেন। ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম মানে একটা নিয়ম, ঠিক আছে, যেখানে মাঝের আঙুলটি হচ্ছে তড়িৎকে নির্দেশ করে। তাহলে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অর্থাৎ বাম হাত দিয়ে একটা নিয়ম জানা যায় বিজ্ঞানী ফ্লেমিংয়ের। সেই বামহস্ত নিয়মে মাঝের আঙুলটা হচ্ছে তড়িৎ বা ইলেকট্রিককে নির্দেশ করে। ঠিক আছে, গ্রাম রাজ্যের মাধ্যমেই রামরাজ্য কথাটি কে বলেছেন? তাহলে গ্রাম রাজ্যের মাধ্যমেই রামরাজ্য কথাটি বলেছেন কিন্তু মহাত্মা গান্ধী। তাহলে গ্রাম রাজ্যের মধ্যে রামরাজ্য এই উক্তিটি কে বলেছেন? আমাদের মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর ডাকনাম বা মহাত্মা গান্ধীর উপাধি হচ্ছে বাপু, বা হচ্ছে নগ্ন ফকির বলতে পারো, বা জাতির জনক বা ফাদার অফ নেশনও বলতে পারো। সবগুলোই কিন্তু মহাত্মা গান্ধীর উপাধি। তাহলে মহাত্মা গান্ধী বলেছে গ্রাম রাজ্যের মাধ্যমেই রামরাজ্য। ঠিক আছে, ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কে নিয়োগ করা? তো ভারতের ক্যাগ মানে হচ্ছে কন্ট্রোলার অ্যান্ড কি অডিটর জেনারেল। এদেরকে নিয়োগ করে কিন্তু ভারতের রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট। তাহলে ভারতের রাষ্ট্রপতি এই ক্যাগ বা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলদেরকে নিযুক্ত করে থাকে। তো আমাদের সংবিধানে আর্টিকেল 149 নম্বর ধারা এই ক্যাগ সম্পর্কে ডিটেলসে বর্ণিত আছে বা ডিটেলসে বলা আছে। কোন নদীর তীরে অযোধ্যা অবস্থিত? দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখন অযোধ্যার রাম মন্দির উদ্বোধন হচ্ছে। তাহলে সরিও নদীর তীরে কিন্তু আমাদের কি না অযোধ্যা উপস্থিত। তাহলে অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? সরিও নদীর তীরে। ভারতে ডাচদের প্রথম ঘাঁটি কোথায় ছিল? ভারতে যখন ডাচরা বা ওলন্দাজরা ভারতে প্রথম আসে, তারা অন্ধ্রপ্রদেশের পুলিকটে কিন্তু তাদের প্রথম ঘাঁটি করেছিল। ঠিক আছে, কাপ আকৃতির মগ বিশিষ্ট আগ্নেয়গিরি হলো ক্রেটার। তাহলে ক্রেটার হলো এক ধরনের আগ্নেয়গিরি, কি না, যা আগ্নেয়গিরি যেটা কাপ আকৃতির। তো ভারতে এরকম একটা ক্রেটার দেখা যায় মহারাষ্ট্রের লোনার লেক বা লোনার হ্রদ। তাহলে ভারতে একটা ক্রেটার হ্রদ বা লোনার হ্রদ হচ্ছে ভারতের একটা ক্রেটার হ্রদ। ঠিক আছে, যেটা মহারাষ্ট্রে অবস্থিত। পরের কোশ্চেন দেখতে পারো, পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয়? পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় মধ্য অক্ষাংশীয় তৃণভূমিকে, অর্থাৎ
অর্থাৎ পৃথিবীর মধ্য অক্ষাংশ বরাবর মাঝখান বরাবর যে তৃণভূমি আছে তাকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়ে থাকে। পরে কোশ্চেন, আলোর নিকটবর্তী চলন হয় কোন হরমোনের সাহায্যে? দেখো মানুষের দেহে যেমন বিভিন্ন ধরনের হরমোন থাকে, সেরকম উদ্ভিদ দেহে কিন্তু হরমোন থাকে। তো আলো যেদিকে যায় উদ্ভিদও দেখবে সেই দিকে চলে যায় বা সেই দিকে বেঁকে যায়। তো এই উদ্ভিদে আলোকবর্তী চলন মানে আলো যেদিকে উদ্ভিদ সেদিকে যায়, এই চলনটা নিয়ন্ত্রণ করে হচ্ছে অক্সিন হরমোনকে, অক্সিন হরমোন। তাহলে অক্সিন হরমোন কিন্তু উদ্ভিদের কি আলোকবর্তী চলন নিয়ন্ত্রণ করে, যার নাম হচ্ছে IAA। অক্সিন হরমোনের রাসায়নিক নাম হচ্ছে IAA, অর্থাৎ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ল্যাক্টোজেনিক হরমোন খরিত হয় কোথা থেকে? দেখো ল্যাক্টোজেনিক হরমোন খরিত হয় কিন্তু পিটুইটারি, আমাদের মস্তিষ্কের মধ্যে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। তাহলে মস্তিষ্কের মধ্যে একটি জায়গা আছে যে জায়গাটার নাম হাইপোথ্যালামাস, সেই হাইপোথ্যালামাস থেকে কিন্তু পিটুইটারি গ্রন্থি বিভিন্ন হরমোন নিঃসৃত হয়। তো এই পিটুইটারি গ্রন্থিকে বলা হয় কিন্তু প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়। টেবিল সুগার কি? টেবিল সুগার হচ্ছে সুক্রোজ। সুক্রোজ নামে এই পদার্থটাকে বলা হয় টেবিল সুগার। কোন গ্যাস শিল্পাঞ্চলে অ্যাসিড বৃষ্টি ঘটায়? দেখো অ্যাসিড বৃষ্টি ঘটানোর জন্য দায়ী কিন্তু SO2 অর্থাৎ সালফার ডাইঅক্সাইড। এমন একটি উপন্যাসের নাম করো যা ভারতীয় বিদ্রোহের অনুপ্রেরণার উৎস ছিল। অর্থাৎ ভারতে যখন বিদ্রোহ হয় সেই সময় কিন্তু অনুপ্রেরণা দিয়েছিল আনন্দমঠ উপন্যাস। তো আনন্দমঠ উপন্যাস কিন্তু ভারতীয় বিদ্রোহে কিন্তু অনুপ্রেরণা দিয়েছিল। এটি রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র 1882 সালে। তা ভারতীয় বিদ্রোহের অনুপ্রেরণা দিয়েছিল আনন্দমঠ, যেটা 1882 সালে। তাস্কিম স্কোয়ার কোথায় অবস্থিত? তাস্কিম স্কোয়ার হচ্ছে একটা রোড বলতে পারো বা একটা চৌরাস্তার মোড়, ঠিক আছে। এই তাস্কিম স্কোয়ার অবস্থিত কিন্তু ইস্তাম্বুল টার্কি, অর্থাৎ তুর্কির ইস্তাম্বুলে কিন্তু এই তাস্কিম শহরটি অবস্থিত। পরের কোশ্চেনে আমরা চলে যাব। পরের কোশ্চেন বলছে, দেখো ভারতের পর্তুগিজদের প্রথম গভর্নর কে ছিল? ভারতের পর্তুগিজদের প্রথম গভর্নর ছিল ফ্রান্সিস দে আলমেইদা। দেখো ভারতের পর্তুগিজরা প্রথম ভারতে আমাদের পদার্পণ করেছিল, পা রেখেছিল, যতগুলো বিদেশি এসেছিল, তা সেই পর্তুগিজদের প্রথম গভর্নর ছিল ফ্রান্সিস ডি আলমেইদা, ঠিক আছে। তাহলে পর্তুগিজদের প্রথম প্রথম আমাদের হচ্ছে গভর্নর ছিল ফ্রান্সিস ডি আলমেইদা। আচ্ছা, ভারতে প্রথম যিনি আসেন তিনি হচ্ছে ভাস্কো দা গামা, 1498 খ্রিস্টাব্দে এসেছিলেন। তিনিও কিন্তু একজন পর্তুগিজ ছিলেন। তাহলে ভারতের প্রথম যে ব্যক্তি এসেছিলেন তিনি হচ্ছে কিন্তু ভাস্কো দা গামা, 1498 সালে। তিনিও একজন কিন্তু হচ্ছে পর্তুগিজ, ঠিক আছে। গান্ধার শিল্প কোন কোন শিল্পের মিশ্রণ? গান্ধার শিল্প হচ্ছে গ্রিক এবং ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় এবং গ্রিক শিল্পের মিশ্রণে কিন্তু গান্ধার শিল্প তৈরি হয়েছে। তাহলে গান্ধার শিল্প হচ্ছে কিন্তু কী ধরনের? না, ভারতীয় এবং গ্রিক শিল্পের মিশ্রণ। এই গান্ধার শিল্প বিকাশ ঘটেছিল কুষাণ বংশের সময়, ঠিক আছে। অ্যামিবা কোন ধরনের পদ্ধতিতে খাদ্য আরোহণ করে? অ্যামিবা হচ্ছে অ্যান্ডোসাইটোসিস পদ্ধতিতে তাদের খাবার গ্রহণ করে থাকে বা খাদ্যগুলোকে খেয়ে থাকে, ঠিক আছে। কোন পদ্ধতিতে? অ্যান্ডোসাইটোসিস। আচ্ছা, অ্যামিবা হচ্ছে এককোষী প্রাণী। কি? এককোষী প্রাণী। পরের কোশ্চেন দেখো, মানুষ হলো সামাজিক জীব, এটি কে বলেছেন? এটি বলেছেন কিন্তু অ্যারিস্টটল। অ্যারিস্টটল বলেছে মানুষ হচ্ছে সামাজিক জীব। পরের কোশ্চেন দেখো, গ্র্যান্ড ক্যানিয়ন কোথায় অবস্থিত? গ্র্যান্ড ক্যানিয়ন আমেরিকার অবস্থিত, কলোরাডো নদীর ওপরে। তাহলে গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আমেরিকার যে বিভিন্ন প্রদেশ বা দেশ, যে জেলা বা রাজ্যগুলো আছে, তো আমেরিকার একটি রাজ্য হচ্ছে অ্যারিজোনা। তো আমেরিকার অ্যারিজোনা কলোরাডো নদীর ওপরে কিন্তু এই গ্রেট ক্যানিয়ন উপস্থিত, যেটা আমেরিকার অ্যারিজোনা প্রদেশে লক্ষ্য করা যায়। তা ভারতে এরকম একটা গ্রেট ক্যানিয়ন কোথায় অবস্থিত? না, ভারতের গ্রেট ক্যানিয়ন হচ্ছে জর্জ অফ গ্যান্ডিকোটা। তাহলে জর্জ অফ গ্যান্ডিকোটা, তাহলে গ্যান্ডিকোটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এটা হচ্ছে কিন্তু আমাদের ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন। তো আজকের এই ছিল আমাদের জিকে ম্যারাথনের একটি প্র্যাকটিস সেট। তোমরা এই প্র্যাকটিস সেটটা ভালো করে প্র্যাকটিস করো এবং চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।